পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। ক্রীড়া ভাতা ও কার্ড কার্যক্রম উদ্বোধন। সব ঘটনাকে মব বলতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদকে জানালেন গুম খুন সহ সব হত্যার বিচার করবে সরকার। থামছেই না জ্বালানির ভোগান্তি। পাম্প ও স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। কৃত্রিম সংকটের অপচেষ্টা রুখতে মাঠে বিজিবি এবং পুলিশ। ঈদে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত, আহত ১২৮৮ জন। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নতুন যুগের সূচনা দেশের ক্রীড়াঙ্গনে। প্রথমবারের মতো সরকারি বেতন কাঠামোর আওতায় আনা হলো জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের। মাসিক ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে ১ লাখ টাকা করে মাসিক ভাতা দেওয়া হয় ১২৯ জনকে। আন্তর্জাতিক আসরে সাফল্য বয়ে আনা ক্রীড়াবিদদের দেওয়া হয় পুরস্কার। খেলোয়াড়দের জীবনমান উন্নয়ন ও আর্থিক নিশ্চয়তার জন্য এই বেতন কাঠামো, জানান প্রধানমন্ত্রী। পেশাদার খেলোয়াড়রা যেন রাজনীতির সাথে না জড়ান সে আহ্বানও জানান তিনি। মানিক মাহমুদের রিপোর্ট। ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগানের বাস্তবায়নে নির্বাচিত হয়ে আসা ১.৫ মাসের মাথায় মাসিক ক্রীড়া ভাতা প্রদানের আয়োজন করে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দ্রুততম সময়ে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ৩০ মার্চ ২০২৬ দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। স্বাধীনতার ৫৫ বছর পর ঐতিহাসিক এই দিনটির সাক্ষী সফল ক্রীড়াবিদরা। প্রথমবার মাসিক সম্মাননা দেওয়ার নিয়ম চালু করা হয় তাদের জন্য, আর তা করেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। ১ লাখ টাকা করে মাসিক বেতন দেওয়া হয় ক্রীড়াবিদদের। কার মোবাইলে সবচেয়ে আগে গেল হাত তুলতে হবে। ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা ও খেলোয়াড়দের আর্থিক নিশ্চয়তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেন প্রধানমন্ত্রী। দেশের ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। খেলাধুলাকে পেশা হিসাবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সম্মানিক কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি। ৩০ এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসবো। খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে। বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। প্রাথমিকভাবে ৫০০ ক্রীড়াবিদকে নিয়ে পরিকল্পনা করা হলেও প্রথম ধাপে ক্রীড়া ভাতার আওতায় আনা হয় ২০টি ডিসিপ্লিনের ১২৯ জনকে, যেখানে আপাতত নেই ক্রিকেটার ও ফুটবলাররা। ক্রীড়া ভাতার জন্য মনোনীত বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়রাও ২০২৫ সাল থেকে এবছরের ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক আসরে সাফল্য অর্জন ও পদকজয়ীদের পুরস্কারও প্রদান করা হয় অনুষ্ঠানে। স্বর্ণজয়ীদের ৩ লাখ এবং রূপা ও ব্রোঞ্জ প্রাপ্তদের দেওয়া হয় ১ লাখ টাকা করে। বয়সভিত্তিক পর্যায়ে ক্রীড়াবৃত্তি দেওয়া হবে। ২০২৭ সালে জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ক্রীড়া ইভেন্ট, জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করতে আগামী ২০২৭ সালে জাতীয় শিক্ষাক্রমে এই বিষয়টি অন্তর্ভুক্ত করতে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। নতুন করে স্পোর্টস কর্মসূচির মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে খসড়া নির্দেশিকা প্রস্তুত করা হয়েছে। বেতনভুক্ত ক্রীড়াবিদদের পারফরমেন্স মূল্যায়ন করা হবে প্রতি ৪ মাস পর পর। পারফরমেন্স বজায় থাকলে বেতনও থাকবে চলমান, তবে ঘাটতি হলে বাদ পড়বেন তালিকা থেকে। আর্থিক সচ্ছলতা থাকায় ক্রিকেটারদের রাখা হয়নি মাসিক ভাতার কর্মসূচিতে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ সচিবালয় কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলীয় নেতাকে তার কার্যালয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী
দিলারা হাফিজের জানাজার নামাজের সময় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে ডাক্তার শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান। দুই নেতা প্রায় 20 মিনিটের মতো আলোচনা করেন। দেশে সংঘটিত গুম খুন সহ সব হত্যাকাণ্ডের বিচার হবে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পুলিশ বাহিনীকে স্বচ্ছ জবাবদিহিতার আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, পুলিশকে ম্যানেজ করার কালচার থেকে বেরিয়ে আসার উদ্যোগ নিচ্ছে সরকার। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী আজ সব তথ্য জানান। এক প্রশ্নের জবাবে তিনি সংসদকে জানান, সব ঘটনাকে মব বলা ঠিক নয়। কিছু ঘটনাকে সংঘটিত ও পরিকল্পিত অপরাধ হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। হুঁশিয়ার করে দেন, দেশে আর কোনো মব কালচার চলতে দেওয়া হবে না। সড়ক মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ের চেষ্টা মেনে নেওয়া হবে না বলেও সংসদকে জানিয়েছেন তিনি। জ্বালানি তেল নিয়ে সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দেশে জ্বালানি সংকট নেই। মধ্যপ্রাচ্যের বাইরের দেশ থেকেও তেল আনার ব্যাপারে সব রকম চেষ্টা করছে সরকার। রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। এবং সেখানে জুলাই যোদ্ধাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই বিষয়ে আমরা এই অধ্যাদেশটি এখানে গ্রহণ করার জন্য সবাই সর্বসম্মত হয়েছি। এদেশের সকল গুম খুন হত্যাকাণ্ড এবং গণহত্যার বিচার হবেই। জ্বালানি তেল নিয়ে ভোগান্তি থামছে না। আজও ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় গ্রাহকদের লম্বা লাইন। এমন অস্থিতিশীল পরিস্থিতির জন্য গ্রাহকদের হা হুতাশকে দায়ী করছে তেল পাম্প মালিকরা। কিছু গ্রাহকের বেলায় এমনটা দেখা গেলেও কেউ কেউ উল্টো অভিযোগ তুলেছেন পাম্প মালিকদের বিরুদ্ধে। বলছেন, কৃত্রিম সংকট তৈরি করছেন তারাই। শুভ মাহফুজের রিপোর্ট। অন্যান্য দিনের মতো সোমবারও জ্বালানি তেলের পাম্পগুলোর সামনে দেখা যায় দীর্ঘ লাইন। রাজধানীর প্রায় সব পেট্রোল পাম্পেই দেখা যায় এমন চিত্র। সব ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে, অথচ চাহিদা মতো তেল পাচ্ছেন না বলে অভিযোগ গ্রাহকদের। রাজধানীর রমনার এই পাম্পে মোটরসাইকেলে সর্বোচ্চ 500 আর প্রাইভেট কারের গ্রাহকদের দেয়া হচ্ছে সর্বোচ্চ 1500 টাকার তেল। এই পাম্পের কর্মচারীদের অভিযোগ, অনেকে চাহিদা না থাকলেও একাধিকবার আসেন তেল নিতে। একটু অপেক্ষা করে সরেজমিনে এর সত্যতাও মিলে। রংপুর যাবো, তো এখান থেকে আপডাউন করলে আমার 600 কিলো রাস্তা, তো আমি যদি তেল না পাই তাহলে তো রাস্তায় গাড়ি ফেলায় রাখে তারপর আসতে হবে ঢাকায়। কুমিল্লা আসা যাওয়া করলে কয় লিটার তেল লাগবে আমার বলেন। আপনি ড্রাইভার বলতেছে আপনি যাবেন রংপুর, আপনি বলতেছেন না আমি আমার ড্রাইভার কি বলছে আপনি রংপুর, সে বলছে তাহলে কুমিল্লা যেতে গিয়ে এত লিটার তেল লাগে? না মিনিমাম 30 লিটার তেল লাগে। আপনার গাড়িতে তো 50 লিটার ছিল। হ্যাঁ না 50 লিটার আমি জানি না কত লিটার ছিল, আমি জানি না। তেল লাগবে না, বড় জোর 300-400 টাকা তেল ঢুকবে। উনি আসা বলতেছে তেল দেন আমাদের। তেল দিতে 1500 টাকা দিতেছি, এখান থেকে 400-500 একটা দিয়েছি, মাত্র 270 টাকা তেল ঢুকছে। 100 টাকা নিছি, লাইন ধরে আইসি, সিরিয়াল নিছি, তেল নিছি, দরকার ছিল নিছি। নিতে আমি রাইড শেয়ারিং করি স্যার। তেলের সমস্যা বলতে গেলে বিভিন্ন পাম্পে তেল থাকে না, তখন তেল না থাকলে 2-3 পাম্প ঘুরিয়ে তারপরে তেল নেওয়া লাগে। আমার লাগে পার ডেতে 1 লিটার, কিন্তু এখন করার কিছু নাই, বাধ্য হয়ে 2-3 লিটার নেওয়া লাগে। এসব কারণে মূল গ্রাহকদের পড়তে হয় ভোগান্তিতে। তবে পাম্প মালিকদের বিরুদ্ধেও কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তোলেন অনেকেই। আমার এক পরিচিত, তার দৈনিক 1 লিটার তেল লাগে, সে 20 লিটার তেল হচ্ছে সে রিজার্ভ করে রেখে দিচ্ছে নিয়ে মোটরসাইকেলে। তো এই যে যেটুকু তেল লাগার কথা, এক সপ্তাহ তার লাগে 7 লিটার, সে একদিনই নিয়ে গেছে 20 লিটার। তেল পরিবহন ডিপো, পাম্প মালিক, এদের মধ্যে হয়তোবা একটা সিন্ডিকেট ক্রিয়েট হয়েছে যারা তেল মজুত করতেছে। ঢাকার বাইরে পেট্রোল পাম্পগুলোতে কখন এই পেট্রোল পাম্প তেল পাওয়া যায় না, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে, সামনে যাওয়ার পরে বলে তেল নেই, অথচ তাদের তেল মজুদ আছে। আমরা তো বুঝতে পারতেছি যে আসলে সমস্যা আমাদের ভিতরেই। আমাদের দেখা যাচ্ছে যে এখানে চেক করেন অর্ধেকেরই লোকের ভিতরে টাঙ্কি ভর্তি তেল। আগামী 2-3 দিন তারা তেল না নিলেও চলবে, কিন্তু তারপরেও তারা তেলের জন্য লাইন ধরতেছে। এই কারণে সংকটগুলো সৃষ্টি হচ্ছে। এদিকে গ্রাহকদের বিরুদ্ধে চাহিদার তুলনায় বেশি তেল নেয়ার অভিযোগ করেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। সমস্যা সমাধানে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি। প্যানিক বাইং আর হোল্ডিং টেন্ডেন্সি, এই দুইটা দূর করতে হবে। জনগণকে এই দুইটার থেকে সরে আসতে হবে। আর জনগণ সরে আসবে বলে মনে হয় না। আমাদের দেশের জনগণকে এরকম বহু
আশার বাণী, ভবিষ্যৎবাণী, কোরআনের বাণী শোনে না ভাই, গীতার বাণী শোনে না, বাইবেলের বাণী শোনে না, কী শোনাবেন এদেরকে? আপনার আমার কথা কী শুনবে? তো কাজেই এখানে সিস্টেমে নিয়ে আসতে হবে, একটা নীতিমালার আওতায় নিয়ে আসতে হবে। বিপিসির তথ্য অনুযায়ী দেশে শতভাগ উৎপাদন হয় পেট্রোল, আর অকটেনেরও বেশিরভাগই উৎপাদন হয় দেশে। তারপরও এত সংকট কেন, এমন প্রশ্ন সাধারণ মানুষের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি নিতে গ্রাহকদের লম্বা লাইন। চাপ সামলে পরিবহনের সরকার নির্ধারিত পরিমাণে জ্বালানি তেল দেওয়া হচ্ছে গ্রাহকদের। পাম্প মালিকদের অভিযোগ, একই ব্যক্তি ভিন্ন ভিন্ন ফিলিং স্টেশন থেকে বারবার তেল নেওয়ার সংকট হচ্ছে। এদিকে চট্টগ্রামের এসপি হুঁশিয়ারি করেছেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, কালোবাজারি বা অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে সিলেটে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে বিজিবি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রাম মহানগরের বেশিরভাগ পেট্রোল পাম্পেই রয়েছে গ্রাহকদের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন গাড়ি চালকরা। জ্বালানি তেল মজুত ও অনিয়ম প্রতিরোধে চট্টগ্রামের বিভিন্ন পেট্রোল পাম্প ও তেল সংরক্ষণের স্থানগুলো পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার। এ সময় তিনি জ্বালানি তেল বিতরণে অনিয়ম বা তথ্য গোপনের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশনা দেন। অন্যদিকে সিলেটে জ্বালানি তেল নিয়ে চলমান অস্থিরতা নিরসনে কাজ করছে বিজিবি সহ সংশ্লিষ্ট সব সংস্থা। তেল নিয়ে অস্থিরতা বা কোনো সংকট নেই জানিয়ে বিজিবি বলছে, ডিপো থেকে সরবরাহ বাড়ায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সোমবার সিলেটের পদ্মা অয়েল ডিপোতে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম। জনগণের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাই যেন সবাই প্যানিক না হয়। অনেক সময় দেখা যায় প্যানিক হওয়ার জন্যই কিন্তু আমরা অতিরিক্ত জ্বালানি তেল এটা গ্রহণ করার চেষ্টা করি, এবং সেই জন্যই কিন্তু একটা অতিরিক্ত মজুদের একটা প্রয়াস তৈরি হয় বা অপচেষ্টা তৈরি হয়। তো আমরা এই অতিরিক্ত মজুদের অপচেষ্টা তৈরি করব না। আমরা একত্রিতভাবে সমন্বয়ের মাধ্যমে কিভাবে নিয়ন্ত্রণ থাকে, এটা অ্যালটমেন্ট চার্ট, এখান থেকে কিভাবে পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ হচ্ছে, পেট্রোল পাম্পগুলোতে স্বাভাবিকভাবে আমাদের গ্রাহক যারা আছে তাদের কাছে এই জিনিসগুলো সরবরাহ হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখছি। জ্বালানি তেল নিয়ে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে গেল ২৫ মার্চ থেকে সিলেটের তেলের ডিপোগুলোতে বিজিবি মোতায়েন করেছে সরকার। এছাড়া সীমান্ত পথে জ্বালানি তেল পাচার বন্ধেও নজরদারি জোরদার করার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন দিয়ে চলতি মার্চে তৃতীয় দফায় আরও ৭,০০০ টন ডিজেল আসছে। ৩১ মার্চ বিকালের মধ্যে তা দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে হেড ডিপোতে পৌঁছবে। চুক্তি অনুযায়ী ১১ মার্চে ৫,০০০, ২৬ ও ২৭ মার্চ ৫,০০০ মেট্রিক টন ডিজেল পৌঁছে। ২৮ মার্চ থেকে ৭,০০০ মেট্রিক টন ডিজেল আসা শুরু হয়। তৃতীয় দফায় ১৭,০০০ মেট্রিক টন ডিজেল ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন দিয়ে পার্বতীপুর সংরক্ষণাগারে এসে পৌঁছেছে। কৃষি নির্ভর উত্তরের ৮ জেলায় চাষাবাদ, সেচ কাজে জ্বালানি সরবরাহ নিশ্চিতের পাশাপাশি ডিজেল নির্ভর জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনে ডিজেল সরবরাহ নিতে ২০১৭ সালে ২২ অক্টোবর ১৫ বছর মেয়াদী চুক্তি হয়। চলতি বছর পর্যন্ত ১,৮০,০০০ মেট্রিক টন ডিজেল আসবে এই পাইপলাইন দিয়ে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত ও ১,২৮৮ জন আহত হয়েছে। এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, দেশের যোগাযোগ ব্যবস্থায় পুরনো কৌশলে হাঁটছে বর্তমান সরকার। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। এবারের ঈদযাত্রায় মর্মান্তিক সব দুর্ঘটনায় নিহত ও হতাহতের চিত্র দেখেছে দেশবাসী। সড়ক, নৌ ও রেলপথে এসব দুর্ঘটনায় নিহত ও হতাহতের তথ্যসহ দুর্ঘটনার কারণসমূহ ও ঘটনার প্রতিরোধে সুপারিশ তুলে ধরতে সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী জানান, বিগত ঈদের তুলনায় সড়কে দুর্ঘটনা বেড়েছে 8.95%, নিহতের সংখ্যা বেড়েছে 8.26% ও আহত 21.05% বেড়েছে। সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে সংগঠিত 446টি সড়ক দুর্ঘটনায় 351 জন নিহত ও 1046 জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে 23টি দুর্ঘটনায় 35 জন নিহত, 223 জন আহত হয়েছে। এছাড়া নৌপথে 8টি দুর্ঘটনায় 8 জন নিহত, 19 জন আহত ও 3 জন নিখোঁজ রয়েছে। এতে এবারের ঈদের ছুটিতে দেশের সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 377টি দুর্ঘটনায় 394 জন নিহত ও 1288 জন আহত হয়েছে, এমন চিত্র তুলে ধরে সংস্থাটি। প্রতিবেদনে দেখা যায়, বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। নিহত হয়েছে 135 জন, যা সড়কে মোট নিহতের 38.46%। দেশের সড়ক মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিক্সা, অটোরিক্সা অবাধে চলাচল সহ দুর্ঘটনার বিভিন্ন কারণ চিহ্নিত করে সমাধানে 13টি সুপারিশ তুলে ধরেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। এবারের ঈদে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের প্রভাবের কারণে ভাড়া নৈরাজ্য, সড়ক দুর্ঘটনা, পরিবহনে বিশৃঙ্খলা অতীতের দুটি ঈদের তুলনায় বেড়েছে। অতীতের মতো সরকারের মনিটরিং ব্যবস্থা ছিল বরাবর বাস মালিক সমিতি নিয়ন্ত্রিত। ফলে বিগত আওয়ামী লীগ সরকারের পদ্ধতি অনুসরণের কারণে সড়ক পরিবহন সেক্টরে সরকারের কিছু কিছু কর্মকাণ্ড ছিল প্রশ্নবিদ্ধ। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ইউনিসেফের মাধ্যমে হামসহ 6টি রোগের টিকা এপ্রিলের প্রথম সপ্তাহে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জানান, দ্রুত টিকা আনা হচ্ছে, সে অনুযায়ী টিকা কার্যক্রম শুরু হবে। সোমবার দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সাথে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী তথ্য জানান। মন্ত্রী জানান, দুই দেশের মধ্যে সংক্রমণ রোগ, নার্সিং সেবা উন্নীতকরণ এবং আইসিইউ সেবা সহ বিভিন্ন রকমের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় 5 সদস্যের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরির সিদ্ধান্ত হয়েছে। আগামী মে মাসের মধ্যে এর রূপরেখা তৈরি করা হবে। হামের প্রাদুর্ভাব বৃদ্ধির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার এ ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। জানান, 2018 সালের পর দেশে হামের বিষয়ে কোনো ক্যাম্পেইন করা হয়নি, তাই সচেতনতা বাড়াতে কাজ করতে হবে। খুব শিগগিরই হামসহ 6টি রোগের টিকা আনার জন্য 604 কোটি টাকার বরাদ্দ পাওয়া গেছে। চেষ্টা চলছে দ্রুত আনার জন্য। হামসহ শিশু রোগ বৃদ্ধি পাওয়ায় সরকারিভাবে আরও 20টি ভেন্টিলেটর প্রস্তুত করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 4 কোটি টাকা বরাদ্দ করেছি, মিনিস্ট্রি অফ ফিনান্স কমিটিতে সেটা পাস হয়েছে। দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন আনবো। টিকা কবে নাগাদ আসবে, ইট ইজ নট ইন মাই হ্যান্ড। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টিকা আসবে। টিকা আসার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করব। আমাদের জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই, আমাদের সকল চেষ্টা অব্যাহত থাকবে এবং এই মিজেলসের আক্রমণের ভিতরে আমরা যেই র্যাপিডলি ভেন্টিলেটর এবং আইসিইউ ইউনিট এবং ওয়ার্ডের ব্যবস্থা করেছি, অতীতে কোনোদিন হয়নি। উইল কন্টিনিউ আওয়ার এফার্ট ইনশাআল্লাহ। এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবরে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে গাজীপুর সিটিতে। শহরের রেল লাইনের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা ফল মার্কেট উচ্ছেদের মধ্য দিয়ে অভিযান শুরু করেন সিটির প্রশাসক শওকত হোসেন সরকার। জয়দেবপুর রেল ক্রসিং থেকে শুরু করে গাজীপুর ঢাকা সড়কের চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা আজ উচ্ছেদ করা হয়েছে। হবিগঞ্জের লাখাইয়ে পাচারকালে খাদ্যবান্ধব কর্মসূচির 14 বস্তা চাল সহ ডিলারকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর একটি টিম শহরের বগলাবাজার এলাকায় একটি চালের দোকানে অভিযান চালিয়ে 14 বস্তায় 700 কেজি সরকারি চাল জব্দ করে। এ সময় চালের ডিলার জাকারিয়া চৌধুরী রতনকে আটক করা হয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের আঙিনায় ছাত্রদল নেতা মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে বৃক্ষরোপণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় বিভিন্ন প্রজাতির গাছের চারা। মুক্তিযুদ্ধের আলোয় মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড শীর্ষক কুইজ প্রতিযোগিতা হয়েছে জয়পুরহাট কালেক্টরেট বিদ্যা নিকেতনে। প্রথম আলো বন্ধু সভা আয়োজিত জয়পুরহাট সদর হাই স্কুল ও কালেক্টরেট বিদ্যা নিকেতনের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে 1 ঘন্টার একটি কুইজ প্রতিযোগিতা হয়। এতে বিজয়ী হয়েছে 5 শিক্ষার্থী।
যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত সকল বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। জেলা সিপিবির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সমাবেশে সিপিবি নেতা অ্যাডভোকেট আবু সাইম চৌধুরী, আনোয়ার হোসেন, রেজওয়ানুল হক সহ অনেকে বক্তব্য রাখেন। চুয়াডাঙ্গায় ৯,০০০ লিটার পেট্রোল অকটেন জব্দ করেছে পুলিশ। এছাড়াও তেল কম দেয়া একটি প্রতিষ্ঠানকে ৬০,০০০ টাকা জরিমানা ও জড়িত অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ গ্রামে পুকুর খননের সময় তাজা একটি মর্টার শেল উদ্ধার করেছেন স্থানীয় মাটিকাটা শ্রমিকরা। পরে বিষয়টি দ্রুত স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করেন তারা। এরই মধ্যে ঘটনাস্থল ঘুরে দেখেছে সেনাবাহিনীর একটি দল। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। ক্রীড়া ভাতা ও কার্ড কার্যক্রম উদ্বোধন। সব ঘটনাকে মব বলতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদকে জানালেন গুম খুন সহ সব হত্যার বিচার করবে সরকার। থামছেই না জ্বালানির ভোগান্তি। পাম্প ও স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। কৃত্রিম সংকটের অপচেষ্টা রুখতে মাঠে বিজিবি এবং পুলিশ। ঈদে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত, আহত ১২৮৮ জন। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৭:৩০টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।